এবার এনজাইম কাজ করে কি করে? এনজাইমের কাজের অনেকগুলো ফর্মুলা আছে, আমরা সব শেষে যখন দিয়ে দেব সেটা ভালো করে বুঝতে পারবে। যে অ্যানিমেটেড ছবিটা আসছে তাহলে দেখতে পাচ্ছ যে একটা সাবস্ট্রেট উপরে আছে, এই যে অ্যাক্টিভ সাইটের উপর লেগে গেল, তারপরে রিয়াকশন হলো, সেটা ব্রেক করে গিয়ে দুটো প্রোডাক্টে পরিণত হয়ে গেল। অ্যাক্টিভ সাইট আগের মতো রয়ে গেল অ্যাক্টিভ সাইট, সেখানে গিয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তারপরে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, তারপরে প্রোডাক্টে ভেঙে গেল। এটা হচ্ছে লক অ্যান্ড কি মেকানিজম অফ এনজাইম। কোথায় হয়? অ্যাক্টিভ সাইট। যে কোনো এনজাইমে অ্যাক্টিভ সাইট বলে একটা সাইট থাকবে। কোন এনজাইমে যদি অ্যাক্টিভ সাইট না থাকে সেই এনজাইমটা কোনো কাজেরই না, কারণ এনজাইম হয় সাবস্ট্রেট স্পেসিফিক। কোন সাবস্ট্রেটে যদি তার মধ্যে এসে না লাগে, তার যদি কাজ করার ক্ষমতা না থাকে, তবে তো আমরা সেই এনজাইমকে আমরা কাজের এনজাইম বলি না। দেখো এরপরই দেখবো। এবার কখনো কখনো কি হয়, এনজাইমের কাজকে আমাদের কন্ট্রোল করতে হয়, তখন ওই অ্যাক্টিভ সাইটকে আমাদের ইনঅ্যাক্টিভ করে দিতে হয়। সেগুলোকে আমরা ইনসারশনাল আমরা বা অ্যাক্টিভেশন বা আমরা ইনহিবিশন অ্যাক্টিভেশন এনজাইমের বলবো, কারণ এনজাইমকে ইনহিবিট করতে হয় বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ভাইরাস ব্যাকটেরিয়াকে যদি আমাকে কন্ট্রোল করাতে হয়, তাদের প্রোডাকশনকে আমাদের বডিতে তাদের নাম্বারকে বাড়ানোর ক্ষেত্রে, আমরা যদি এনজাইমের ওই অ্যাক্টিভ সাইটগুলোকে ওদের এনজাইমের বন্ধ করে দিতে পারি এমন কোনো মেডিসিন বা ড্রাগ দিয়ে, তাহলে আমাদের ওদের এনজাইমটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়ে ওদের এনজাইম ব্যাকটেরিয়ার এনজাইমকে ডিঅ্যাক্টিভেট করে দিয়ে ওদের অ্যাক্টিভিটিকে আমরা কমিয়ে ফেলতে পারি। মেডিসিন তো এইভাবেই কাজ করে, মেডিসিন অনেকভাবে কাজ করে। ব্রেকডাউন অফ দ্য সেল ওয়াল, মেডিসিন এভাবে কাজ করে, মোড অফ অ্যাকশন। আবার কোনো মেডিসিন ব্রেকডাউন সেল ওয়াল ব্রেকডাউন করা যাচ্ছে না, তাকে তখন তার একটু ঘুরিয়ে এনজাইমের মুখটা বন্ধ করে দিলাম, অ্যাক্টিভ সাইটকে পুরো একটা মেডিসিন কেমিক্যাল দিয়ে তার সঙ্গে যে ইন্টারঅ্যাক্ট করবে, এইভাবেও আমরা কম্পিটিটিভ ইনহিবিশন করতে পারি। এগুলো দেখবো এক এক করে। সো লক অ্যান্ড কি মডেলটা তোমাদের বললাম, এবার তার কিছু লেখা আছে সেগুলো তোমাদের সামনে দেখিয়ে দিই। সাবস্ট্রেট টার্মগুলো কিন্তু গন্ডগোল করো না, যেটা এসে লাগছে এখানে গ্রিন কালার, এই যে সাবস্ট্রেট binds to the active site of the enzyme and it will form ES, E for enzyme, S for substrate, enzyme substrate complex হলো। নেক্সট স্টেপ, these induce some changes in the enzyme so that the substrate is tightly bound with active site of the enzyme to form enzyme substrate complex। আগেই বলেছি এই জায়গায় লক অ্যান্ড কি ছাড়াও ইনডিউসড মডেল বলে একটা মডেল আছে, সেটাতেও বায়োলজিতে কিছু কিছু সায়েন্টিস্ট আছে তারা ইনডিউসড মডেলকে বলেন, যে তারা বলেন যে এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো কোনো শেপে থাকে না, সাবস্ট্রেট এসে লাগার পরে তার শেপে সেটা টাইট হয়ে বসে গিয়ে তারপরে সেটা প্রোডাক্টে কম্পেয়ার করে। কিন্তু ওই ইনডিউসড ফিট মডেল সেটাকে জেনারেলি আমরা ইউজ কম করি। দুটো মডেল, একটা লক অ্যান্ড কি মডেল, একটা ইনডিউসড ফিট মডেল। লক অ্যান্ড কি, যেমন একটা নির্দিষ্ট তালা নির্দিষ্ট চাবি থাকে, তার জন্য লক অ্যান্ড কি ব্যাপারটাকে বলা হয়েছে, তালা চাবি অন্য কি ঢুকিয়ে যাওয়া খুলবে না। একটা নির্দিষ্ট বা পার্টিকুলার একটা কি নিয়ে আসো, সেটার সঙ্গে যদি ঠিকঠাক মিলে যায় সবকিছু, অ্যাক্টিভ সাইট ওই যে কির যেখানে মাথাটা থাকে সেটা তার যেখানে অ্যাটাচমেন্ট সাইট, আর লকের মধ্যে যেটা যেই অংশটা দেওয়া থাকে আসলে লক মানে তালায়, সেটা তার অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটের সঙ্গে প্রোডাক্ট যখন মিলে গেল, প্রোডাক্টকে আমি টুইস্ট করলাম, পুরো ঘুরে গেল, এটা হচ্ছে লক অ্যান্ড কি মেথড। তাতে কি হলো, উপরের তালার অংশটা খুলে গেল। অনেক সময় যে খুলে যাওয়া বা আলগা হয়ে যাওয়া দেখেছো, চাইনিজ অনেক তালা আছে যেগুলো আলগাই হয়ে যায়, মানে সাবস্ট্রেট দুটো প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, এটাই লক অ্যান্ড কি। মনে রেখো এর মধ্যে আমাদের ইনডিউসড ফিট মডেলও আছে, সেটা একটু আলাদা টাইপের। মানে তোমার কাছে একটা প্রথমে লক তো আছে, ইনডিউসড ফিটের মডেলটা কনসেপ্ট এভাবে বোঝা যায়, সেটার মধ্যে গিয়ে আমি একটা মোল্ড করার কোনো মেটেরিয়াল ঢেলে দিলাম, বুঝতে পারছি, একটা লিকুইড মেটেরিয়াল ওই তালাটার মধ্যে ঢেলে, যেগুলো ওই যে মেটালের লিকুইড আছে না, সেই লিকুইড গিয়ে তার মধ্যে গিয়ে বসে গেল, বসে গিয়ে চাবি নিজে নিজেই তৈরি হলো তার, এবং তারপরে সেই চাবিটা দিয়ে সে খুলে গেল। এটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। ইনডিউসড ফিটে সে ইনডিউসড হয় ফিট হবার জন্য, সেটা আলাদা। হ্যাঁ, সেই জায়গাটা ইনডিউসড ফিট মডেলটা অনেক সায়েন্টিস্ট বিলিভ করে, তবে আজকাল আমাদের লক অ্যান্ড কিটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল থিওরি। দেন নেক্সট পয়েন্ট আছে অ্যাক্টিভ সাইটস ব্রেক কেমিক্যাল বন্ডস অফ সাবস্ট্রেট। আমরা সাবস্ট্রেটের কেমিক্যাল, যে সাবস্ট্রেটের মধ্যে অনেক কেমিক্যাল বন্ড থাকে, প্রোটিন হলে থাকবে পেপটাইড বন্ড, আবার গ্লুকোজ বা গ্লাইকোলাইসিস ওগুলো থাকলে কি থাকবে তোমরা জানো, থাকলে কোনটা থাকবে, তাতে থাকবে গ্লাইকোসাইডিক বন্ড। এই সমস্ত বন্ডগুলো দি অ্যাক্টিভ সাইটস ব্রেকস ডাউন দ্য সাবস্ট্রেট and form enzyme product complex। প্রোডাক্টে
লেগে থাকবে, কিন্তু প্রথমেই কিন্তু প্রোডাক্টে বেরিয়ে যাবে না। প্রথমে সাবস্ট্রেট আলাদা, এনজাইম আলাদা, আলাদা আলাদা, এবার মিশে বসলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হলো, এরপরে বন্ডটা ব্রেক করে ওখানেই বসে থাকবে, বেরোবে না। বন্ড ব্রেক করে যেই বসে থাকবে ওখানে বসে গেল, তারপরে গিয়ে সেটার নাম হলো এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। একটু পরে সে ধাক্কা দিয়ে বের করে দিয়ে প্রোডাক্টগুলোকে বের করে দিবে, তখন পুরোপুরি প্রোডাক্ট দুটো আলাদা হয়ে গেল। এনজাইম রিলিজেস দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে রিলিজ করে দেবে, and the free enzyme is ready to bind to another molecule of the substrate. সে এনজাইমটা ফ্রি হয়ে গেল এবং অ্যানাদার মলিকুলে সে আবার কাজ করতে রেডি হয়ে যাবে। এইভাবে করে এনজাইম তার রিয়াকশন করে, সেটাকে আমরা একটু সংক্ষেপে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব, সেটাকে দেখে নেবে। এই হলো আমাদের লক অ্যান্ড কি মেকানিজমের খুব সুন্দর একটা ডায়াগ্রাম। তোমরা এটাকে বুঝে নিতে পারো, নিয়ে নিতে পারো, পজ করে টুকে নিতে পারো, একদম এক্স্যাক্টলি এরকম ছবিগুলি তোমরা আঁকার চেষ্টা করো। পার্টিকুলারলি নিচের যে গ্রিন পট্টিতে যে ছবিটা দেখা যাচ্ছে সেটাকে তোমরা ড্র করার চেষ্টা করো উপরেরটা বোঝানোর জন্য। একটা লক আছে, কি আছে, লকের কি এর মধ্যে ওই কিটা ঢুকে গেল, তারপরে লক দুটো পুরো খুলে গেল, এটাই তো আমাদের রিয়াকশন, এটাই বুঝতে হবে। এখানের মধ্যে দেখো যে পার্টটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সবার প্রথমে আছে এনজাইম রেড কালারের, ঠিক তারপরে সাবস্ট্রেট এসে আলাদা হয়ে আছে, এরা দুজন। অ্যাক্টিভ সাইট কোথায়? এই যে এনজাইমের এই যে পুরো আঁকাবাঁকা সাইটটা দেখছো সেটা অ্যাক্টিভ সাইট। এবার এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট একেবারে খাপে খাপে প্রত্যেকটা জিনিস মিলে গেল, দেখো এইচ অ্যান্ড এভরি কর্নার্স জয়েন, তখন নাম হলো ইএস কমপ্লেক্স। প্রথমে ই, তারপরে এস, এগুলোকে সংক্ষেপে আমরা এভাবে লিখে রাখতে পারি, ই ফর এনজাইম, then S for substrate. Now it is E and S or enzyme substrate complex. তার মধ্যে এবার বন্ডটাকে ব্রেকিং হলো, দেখো নেক্সট পার্টে কি হলো, এই যে বন্ড দেখছো, বন্ড ফর্মেশন হয়ে গেল, বন্ডটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেছে। এনজাইম ব্রেক হয়ে কি হচ্ছে, এটা প্রোডাক্ট হয়ে কিন্তু ছেড়ে যায়নি, দেখো প্রোডাক্টের সঙ্গে, আর এটাতে ই ফর এনজাইম তো লেগেই আছে ই, তাহলে তার নাম কি হবে, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, ইপি কমপ্লেক্স। সবশেষে যখন কনসলিডেট করব সে জায়গায় আরেকটু স্লাইড আছে দেখাবো, এবং তারপরে সেটা রিলিজ হয়ে গেল এনজাইম থেকে, দেখো এনজাইম ইনট্যাক্ট রয়ে গেল, এনজাইম ইনট্যাক্ট আগের মতোই রয়ে গেল। এবারে দুটো প্রোডাক্টে ভেঙে গেল, পি মানে এইটাকে তোমরা এই ছবিটা এখানে দেখে যে কথাটা বুঝছো, আমার কাছে আমি একদম বাস্তব উদাহরণ দিচ্ছি। তুমি একটা ভাত খেয়েছো, ভাতে কার্বোহাইড্রেট আছে, সে ভাতটা পেটে গেছে, সেখানে গিয়ে অ্যামাইলোল্যাটিক একটা এনজাইম আছে রেড কালারের মধ্যে, সেই এনজাইমটার সঙ্গে কার্বোহাইড্রেটটা ফিট করেছে। যে ফিট করলো, এখানে কার্বোহাইড্রেটটা হলো সাবস্ট্রেট, এনজাইমটা ই বর এনজাইম, তাই ইএস কমপ্লেক্স হলো। কমপ্লেক্স হয়ে গিয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্লাইকোসাইডিক বন্ড আছে, সেই বন্ডগুলোকে টুকরো টুকরো, এখানে যেমন একটা দেখানো হয়েছে, এখানে অনেকগুলো ভাঙবে, আরো অনেকগুলো, একাধিক, অনেক ভাঙতে পারে, অনেকগুলো প্রোডাক্ট, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স আগে হতে হবে, তারপরে এনজাইমটাকে ধাক্কা দিয়ে বের করে ফেলে দেবে, বের করে কি করবে, প্রত্যেকটা স্মল স্মল পার্টিকেলে ভেঙে দেবে। এইভাবেই তো সমস্ত এনজাইমগুলো কাজ করে, ক্যাটাবলিক এনজাইম, ক্যাটালাইটিক এনজাইম, তাই তো এটাকে কেটে ফেলা বলা হচ্ছে, ক্যাটালাইটিক্যাল ইন নেচার। তাহলে হাউ ডু এনজাইম স্পিড আপ কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনকে কিভাবে স্পিড করে, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, কিভাবে আমরা এনার্জি দিয়ে অ্যাক্টিভেট করে, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবে এই টপিকটা। একটা গল্প বলি। মনে করো একজন মানুষ, সে একটা দোকান খুলবে, দোকান স্টার্ট করবে। এবার সে দোকান স্টার্ট করবে, ভাবলেই তো আর দোকানটা স্টার্ট হবে না, কি লাগবে, তার লাগবে কিছু মানি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যে ইনভেস্ট দিয়ে সে দোকানে যে জিনিসগুলো সে বিক্রি করবে তাকে সাজিয়ে রাখবে। এবার তার মনে হলো যে জিনিস সে বিক্রি করবে একটা কাপড়ের দোকানে, সেখানে সে যে জিনিসগুলো দিয়ে সাজাবে আগে তো স্টক করতে হবে, স্টকের জন্য তার লাগবে 2 lakhs of rupees, 2 লাখ টাকা লাগবে। এবার সেই 2 লাখ টাকাকে তাকে খাটনি করে অ্যাক্টিভ হয়ে তাকে কালেক্ট করতে হবে, ব্যাংক থেকে, পাবলিক থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে কালেক্ট করে 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 নিয়ে সে
কিছু দিন লাগবে সময়, একদিনে কালেক্ট হবে না, ওভারনাইটে হবে না। 1 মাস 2 মাস 3 মাসে সে যখন 2 lakhs of rupees কালেক্ট করলো, দেন তারপরে কি করবে, সে তার দোকানটাকে স্টার্ট করলো। বুঝে নাও গল্পটা। এবারে কি হতে পারে, হঠাৎ করে সে যখন টার্গেট করেছে যে 1 মাসের মধ্যে আমি মানিটা কালেক্ট করব, কিন্তু হঠাৎ করে দেখা গেল কেউ একজন এলো বা এমন একজনের কাছে সে চাইলো, সে বলল আমি তোমাকে একবারে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তুমি 1 লাখ টাকা এদিক ওদিক থেকে জোগাড় করো, আমি তোমাকে, তোমার তাতে কি হবে, ওই যে লোকটি তার দোকান দিতে চাইছিল নেক্সট 1 মান্থের মধ্যে, সে কি করবে, অনেক আগে অনেকটা টাইম বাঁচিয়ে অনেক টাইম সেভ করে সে 15 দিনের মধ্যেই বা 10 ডেজের মধ্যেই সে তার 2 lakhs of rupees জমা করে নিল এবং করে বিজনেসটা স্টার্ট করে ফেললো। তাতে তার এক্সট্রা একটা টাইম বেনিফিট হলো। এইটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ ওই যে লোকটা তাকে টাকা দিল, যে লোকটা এক্সট্রা টাকা দিল, সেই লোকটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিকে, অর্থাৎ তার জন্য যে অ্যাক্টিভিটি দরকার ছিল, যে লোকটি দোকান দেবে, যে ব্যবসা করবে, তার অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিল। ভালো করে বোঝো, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিল ডিউ টু দ্য মানি। তাহলে এনজাইমও ঠিক এই কাজটি করে, অ্যাক্টিভেশন এনার্জিকে সে কমিয়ে দেয়। তোমাদের যেমন বলছিলাম যে এনজাইমের অ্যাক্টিভিটি হলো যে লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। এই বেসিক ফান্ডাটা আমার এই গল্প থেকে তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো এখন একটা গ্রাফ চলে আসছে, সেই গ্রাফটা দেখে তোমরা কিছুটা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে পারবে। কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ যে গল্পটা বলেছি তার উপরে দিয়ে তোমরা দেখতে পাবে। এই হলো আমাদের যে গ্রাফটা, মোস্ট ক্লাসিক্যাল গ্রাফ ডেসক্রাইবড ইন ইউর এনসিইআরটি বুক অ্যাজ ওয়েল অ্যাজ ইউর বেঙ্গলি মিডিয়াম বুক। সবকটা বইয়ের মধ্যে এই কিন্তু ক্লাসিক্যাল গ্রাফটা দেওয়া আছে এবং গ্রাফটাকে কনসেপ্ট ওয়াইজ বোঝো, অনেকে না বুঝে মুখস্থ করে চলে যায়, কিন্তু আমি এটাকে কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেব, তোমাদের এটা ড্র করতে হবে খাতায়। অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভেশন এনার্জি, একদম ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। ঘুরিয়ে যদি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দেয়, আলটিমেটলি এটাই লিখতে হবে, অ্যাক্টিভেশন এনার্জি কোনটাকে বলে। আগে লেটস সি, আমার গল্পটা শোনার পরে সেটা এই গ্রাফটাকে একবার একটু দেখার চেষ্টা করো যে গ্রাফটা থেকে আমরা কি বুঝতে পারি। গ্রাফের মধ্যে দেখো একটা প্লট করা হয়েছে, এ পাশে আছে এক্স অ্যাক্সিস যেটা প্রোগ্রেস অফ রিয়াকশন, অর্থাৎ এটা রিয়াকশনটা কিভাবে এগোচ্ছে সেটাকে নির্দেশ করে, আর এই যে ওয়াই অ্যাক্সিস এই পাশে আছে ওয়াই, যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এনার্জিটা কিরকম ভাবে দরকার হচ্ছে। এবার আমাদের কাছে একটা লাইন দেখতে পাচ্ছ, একটা লাইন খুব উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে মানে কি, অ্যাক্টিভেশনের এনার্জিটা যদি নিচ থেকে ধরো একদম উপর পর্যন্ত চলে গেছে, বা আমি মাঝখান থেকে ধরছি কারণ রিয়াকশনটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম, অর্থাৎ এনজাইম ছাড়া এনার্জি বেশি দরকার হচ্ছে, অর্থাৎ গ্রাফ উইল বি আপসাইড, উপরের দিকে উঠে যাচ্ছে। তারপরে ন্যাচারাল ভাবে তুমি যদি এনজাইম নাও দাও, ও নর্মালি তার রিয়াকশনটা অল্প অল্প করে করবে, করে গিয়ে আলটিমেটলি প্রোডাক্ট করবে। বাট অ্যাক্টিভেশনের এনার্জিটা তার বেশি লাগছে, বেশি এনার্জি লাগছে, এনজাইম নেই কিন্তু এনার্জি কনজাম্পশন বেশি হচ্ছে। তাহলে আমাদের বডিতে মনে করে এটিপি উঠছে, তো যদিও এটিপি এনজাইম না হলে তৈরি হবে না, বাট স্টিল ধরে নাও বডিতে কোনো এনজাইম নেই, শুধু কোথা থেকে কোনো পাওয়ার বা এনার্জি দেওয়া আছে। তাহলে তুমি যা খেলে, তুমি যা কিছু নিলে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হলো, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স হলো, প্রোডাক্ট বেরোবে, বাট অনেক এনার্জি কস্ট করার পরে আমাকে হয়তো অনেক বেশি খাওয়া দাওয়া করতে হবে, বেশি এটিপি প্রডিউস করতে হবে, এনার্জি অনেক বেশি লাগবে, তারপরে গিয়ে প্রোডাক্ট হবে। কিন্তু এখানে গিয়ে তার এনার্জিটা, অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি লাগছে, সো ইট উইল গো আপ। এবার যখনই তুমি এই জায়গাটাতে একই সাবস্ট্রেট দিয়েছো, সাবস্ট্রেট মানে যা আমি খাচ্ছি সেটা দিয়েছো, কিন্তু তার সঙ্গে এনার্জি একটা আছে এবং তার সঙ্গে এনার্জি যা দেওয়ার দিয়েছো, একটু তো এনার্জি লাগবেই, তার সঙ্গে এনজাইমকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ওই যে অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, এনজাইম যেভাবে কাজ করে লক অ্যান্ড কি মেকানিজমে দেখেছি, সেই মেকানিজম, সেই এনজাইমটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে খুব তাড়াতাড়ি প্রোডাক্টে কনভার্ট করবে। দেখো
লোয়ার্স, এখানে অ্যারোটা দেখতে পাচ্ছ, যে অ্যারোটা পরিষ্কার করে দেওয়া আছে, এই যে তোমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে যে অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম, আমরা এখানে বলে দিচ্ছি এনজাইম আছে এখানে, উইথ এনজাইম, তাহলে এটা লোয়ার হয়ে এলো না, উপরের থেকে নিচে নেমে এসে ঠিক এই জায়গাটায় চলে এলো। অর্থাৎ অ্যাক্টিভেশনের জন্য এনার্জি, যে এনার্জিটা আমার বেশি খরচ হওয়ার কথা ছিল, সেটা বেশি খরচ না হয়ে কম খরচ হলো এবং আলটিমেটলি সে প্রোডাক্টে তৈরি করলো। প্রোডাক্ট, এইটাই তো আমার টার্গেট, দিস ইজ দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টটি তো গিয়ে আমার মেটাবলিজমে কাজে লাগবে। সো কথাটা তাহলে পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? দ্য অ্যাক্টিভেশন এনার্জি ইজ দ্য অ্যাডিশনাল এনজাইম রিকোয়ার্স টু স্টার্ট কেমিক্যাল রিয়াকশন। এই যে উপরের পার্টটা পড়লাম, অ্যাক্টিভেশন এনার্জি ইজ দ্য অ্যাডিশনাল এনার্জি, যে এনার্জিটা আমার, অর্থাৎ একটা এনজাইম সে এনার্জির কে ভরপাই করে দিচ্ছে, রিকোয়ার্ড টু স্টার্ট কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন স্টার্ট করতে সে আগেই একটা এনার্জি দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি করে প্রোডাক্ট কমপ্লিট ফরমেশনটা হয়ে যায়। ইন অ্যান এক্সোথার্মিক অর অ্যান এন্ডোথার্মিক এনার্জি রিকোয়ারিং, তাকে এন্ডোথার্মিক বলে, এক্সোথার্মিক যেটা এনার্জি রিলিজ করে। এনার্জি রিলিজিং অ্যাক্টিভিটিস আছে, এনার্জি কনজিউমিং অ্যাক্টিভিটি আছে। exothermic or endothermic is energy requiring reactions. The substrate has to go through much higher energy state. It is called transition state of energy. এই যে এই পার্টটাই হচ্ছে যে কমালো, এই পার্টটুকু হচ্ছে ট্রানজিশন পার্ট, ট্রানজিশন পার্ট অফ এনার্জি, ঠিক আছে, এই পার্ট টু। Therefore the activation energy is the difference between average energy of substance and the transition state of energy. খুব ইম্পর্টেন্ট কথা, যেটা ট্রানজিশন ফেজে এনার্জি লাগবে সেই এনার্জি সাবস্ট্রেট ফেজের এনার্জির মধ্যে একটা ডিফারেন্স এসে যায়, অ্যাভারেজ এনার্জি সাবস্ট্রেট। তাহলে আলটিমেট কথা হলো যে এনার্জি সেটা কনজাম্পশনটা কম করার জন্য এনজাইম রিকোয়ার্ড। সো এটাকে বলা হয় এনজাইম লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি, এনজাইম লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি, এনজাইম লোয়ার্স, লো করে দেয় অ্যাক্টিভেশন, যে উপরের গ্রাফটা থেকে নিচে নামিয়ে এলো, অ্যাক্টিভেশন এনার্জিকে লো নামিয়ে দেয়, তারপরে প্রোডাক্ট বেরোনো ইজি হয়ে যায়। ইফ দ্য প্রোডাক্ট পি is a lower energy level than the substrate S, the reaction is an exothermic reaction. যদি মনে করো the product is at lower energy level, প্রোডাক্টটা লোয়ার এনার্জি লেভেলেই থাকে, then the substrate S, যে সাবস্ট্রেটটা আমি দিয়েছি, যে সাবস্ট্রেটটা আমি খেয়েছি, সাবস্ট্রেট তো খাই আমরা, এস কে খাই, মনে করো এস খাই, সুগার খাই, এস ফর সুগার, মনে রাখতে পারো সাবস্ট্রেট সুগার, সেটা এক্সোথার্মিক রিয়াকশন, স্পন্টেনিয়াস রিয়াকশন, অর্থাৎ আমি আগে থেকেই এনার্জিটা ডাউন, মানে সমস্ত সে নিয়ে এসছে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি তার বেশি দরকার নেই, লোয়ার, আগেই লোয়ার হয়ে যে সাবস্ট্রেটটা এসছে সে তাড়াতাড়ি ভেঙে যাওয়ার জন্য তৈরি আছে। সেটা কার উপর নির্ভর করে? সাবস্ট্রেটের কম্পোজিশনের উপর নির্ভর করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই যে সাবস্ট্রেট গুলো আছে সেই সাবস্ট্রেট গুলোর উপরে নির্ভর করে। সেটা যদি একটা ঘাস হয় অথবা একটা বয়েলড ফুড হয়, ঘাস কাঁচা ফুড, সেই কাঁচা ফুডের জন্য অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি দরকার আছে, যেটাকে অ্যাক্টিভেশন এনার্জি এনজাইম অনেক বেশি দরকার লোয়ার করবার জন্য, অ্যাক্টিভেশন এনার্জিকে লোয়ার করবার জন্য এনার্জি রিকোয়ারমেন্ট, এনজাইমের রিকোয়ারমেন্ট বেশি। কিন্তু এমন একটা প্রোডাক্ট তুমি খেলে যে প্রোডাক্টটার মধ্যে এনার্জি রিকোয়ারমেন্ট এমনি লো, এনার্জি রিকোয়ারমেন্ট বেশি দরকার নেই, সে খুব তাড়াতাড়ি স্পন্টেনিয়াসলি ভেঙে যাবে, এনজাইমকে আসবে টাক করে ভেঙে যাবে, কারণ লোয়ার করবার জন্য যে টাইমটা দরকার আছে সেটা তার দরকার নেই। তাহলে এই রিয়াকশনগুলোকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট। স্পন্টেনিয়াস রিয়াকশন, ইট রিকোয়ার্স নো এনার্জি, কারণ আমরা যখন খাবার বয়েল করে খাই, বাই হিটিং, আমরা হিট করছি, অলরেডি মলিকুলগুলোকে ব্রেকডাউন করে দিচ্ছি ইন অর্ডার টু ফর্ম প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট ফর্মের জন্য আমরা খুব তাড়াতাড়ি তাকে রান্না করে দিলাম, বয়েল করে দিলাম, বডিতে গেল, অ্যাক্টিভেশন এনার্জি এমনিও নিয়ে এসছে,
ওই বন্ড ব্রেক করে এসছে, একটু খাওয়া এনার্জি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে। এনার্জি এমনিতেই লোয়ার করে, অলরেডি লোয়ার ও এনার্জি নিয়েই সে এন্ট্রি নিয়েছে, তাহলে এনার্জির যে এনজাইমের অ্যাক্টিভিটি তুলনায় কম হবে। তার নাম এক্সোথার্মিক রিয়াকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে এক্সোথার্মিক রিয়াকশন মানে কি, এটা কিন্তু এক্সামে আসে। অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন মানে বুঝে নাও যে তুমি বয়েল করে খাবার খাচ্ছ। কেন বয়েল করে? তুমি একটা কাঁচা ঘাস চিবিয়ে খাও, একটা বয়েল ঘাস বা কোনো পাতা করে খাও, কোনটা আগে ব্রেকডাউন হয়ে যাবে? আগে বয়েলটা, কারণ বয়েল করার সময় আগেই তুমি হিট দিয়ে বন্ডগুলো ব্রেক করে দিয়েছো, অলরেডি এনার্জি তুমি নিয়ে এসছো, তারপরে খাচ্ছ, তারপরে তার অ্যাক্টিভেশন এনার্জি এমনিতেই কম লাগে, স্পন্টেনিয়াস এনজাইমের রিয়াকশন হয়ে যাবে, এক্সোথার্মিক রিয়াকশন। আর in a biochemical reaction, enzyme cells lowers the activation energy. As a result, it speed up the reaction. এবার তুমি একটা সেলুলোজ খেয়েছো, কাঁচা পাতা খেয়েছো, কাঁচা মাংস খেয়েছো, খাই না আমরা? যদি খাই তাহলে কি হবে? সেখানে এনার্জি, সেটাকে ভাঙতে অনেক এনার্জি লাগবে। এনজাইম দিয়েছো, এনজাইম ধীরে ধীরে অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে তারপরে সেটাকে হজম করেছে। কিন্তু আগেই যদি বয়েল মাংস খাও তাহলে অ্যাক্টিভেশন এনার্জির অতটা দরকার নেই, এমনিই সে লোয়ার করে দিয়েছে। তাহলে এনজাইম তো লোয়ার করেই, তার উপরে আরো লোয়ার হয়ে গেছে। তাহলে আমাদের এক্সোথার্মিক রিয়াকশন এটাকে বললাম, যেটা আগে থেকে বয়েল করা। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা। তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, বলো তো, যখন একটা বয়েল এগ থাকে, আবার যখন একটা এগটা কাঁচা থাকে, অর্থাৎ একটা মুরগি ডিম পেড়ে এলো, সেটাকে ভেঙে দাও, দেখবে একদম লিকুইড হয়ে আছে। এবার তাকে যখন হিট করছো, সেটা তো কি হয়েছে? সলিডিফাই হয়ে যাচ্ছে। এটা তো বরফ নয় যাকে তুমি ঠান্ডাতে রেখেছো, হিট দিচ্ছি উল্টে সলিড হয়ে যাচ্ছে। অদ্ভুত কথা। এটা তোমাদের মাথায় মনে পড়ে যে এগ বয়েলিং এর ব্যাপারটা কি হয়? দারুণ ইন্টারেস্টিং। যদি একটু মন দিয়ে বোঝো তাহলে এগ বয়েল করলে কেন হার্ড হয় সেটা বুঝতে পারবে। এগ যখন কাঁচা থাকে, এগ যখন একটা মুরগি সদ্য পারে, তখন তার মধ্যে অনেক ওয়াটার মলিকুল লেগে থাকে, ওয়াটারগুলো বাইরে বাইরে লেগে থাকে, তাই ভিতরে অ্যালবুমিন গুলো বা গ্লোবিউলিন গুলো লুজ ঢিলে ঢিলে হয়ে থাকে, ভাঙলেই গলগল করে পড়ে যায়। ওয়াটার মলিকুল, প্রচুর ওয়াটার ঢুকে আছে, তাই তো সফট হয়ে আছে, নরম। ওয়াটারগুলো বাইরে বাইরে আছে, কি থাকে ওখানে? প্রোটিন থাকে। এবার প্রোটিনগুলো কিভাবে থাকে জানো তো? পুরো বন্ড আকারে থাকে, কারণ ওয়াটারকে সে বের করে দেয়। ওয়াটার বের করলে হাইড্রোলাইসিস করে, ডিহাইড্রেশন সিনথেসিস করে বের করে দেয় বন্ড ফরমেশন। তাহলে পুরো প্রোটিনের বন্ড হয়ে আছে কাঁচা অবস্থায়। বন্ডটাকে ব্রেক করতে হবে, কাঁচা অবস্থায় বন্ড। মনে করে দেখো, ওয়াটার বের করা ছিল, বাইরে বের করা ছিল, তাই নর্মাল ডিমে ওয়াটারগুলো বাইরে, অর্থাৎ খোলকের মধ্যেই থাকে, কিন্তু ওয়াটার বাইরে বাইরে, ওয়াটার মলিকুলগুলো বেশি থাকে। কোনো হিট দিচ্ছ না, কোনো হিট নেই, কিচ্ছু নেই, মুরগির ডিমটা বেরিয়ে এলো, ওয়াটারগুলো বাইরে বাইরে লেগে আছে। বাইরে মানে আই এম নট সেইং অ্যাবাউট যে ডিমের বাইরে, ডিমের খোলকটার ভেতরেই, তাই টলটল করে নরম করে, তা না, ভিতরের মধ্যে সফট জলের মতো থাকে, ওয়াটারটা বাইরে আছে, মলিকুলগুলোর বাইরে। এবার কি হয়েছে? তাহলে পেপটাইড বন্ডগুলো পুরো প্রোটিনের মধ্যে আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, পুরো বন্ড জুড়ে আছে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচারে পুরো টাইটলি বসে আছে। এইবার কি করলে? তুমি একটু জল নিলে, জলের মধ্যে ডিমটা ফেলে দিলে। জলে ডিম ফেলে দিলে মানে ইউ আর গিভিং হিট। যেই না তুমি হিট দিলে, অর্থাৎ এনার্জি প্রোভাইড করলে, এনার্জি প্রোভাইড করার সঙ্গে সঙ্গে কি হলো বলতো? রিয়াকশন শুরু হয়ে গেল। কি রিয়াকশন? অর্থাৎ ওয়াটার অ্যাড হচ্ছে, বন্ড ব্রেক হচ্ছে, ওয়াটার অ্যাড হচ্ছে, বন্ড ব্রেক। এবার অ্যাডিড ওয়াটার কোথা থেকে আসছে? যে জলের মধ্যে দিয়েছো সেটা কি ভেতরে ডিম খোলক ভেদ করে ঢুকেছে? না, ডিমটার ভেতরেই ওয়াটার ছিল, H2O ছিল। সেই H2O গুলো প্রত্যেকটা বন্ডের মধ্যে ঢুকছে, CONH বন্ডকে ব্রেক করে দিচ্ছে। ওয়াটার ঢোকা মানে ওই যে এনভেলাপের সঙ্গে বলেছিলাম, এনভেলাপে জল দিচ্ছ, স্ট্যাম্পটার মধ্যে জল দিচ্ছ, এনভেলাপটা হালকা হচ্ছে, খুলে দিচ্ছ। তাহলে ওয়াটার অ্যাড করলে দুটো মলিকুল ব্রেক করে, তাহলে পুরো পলিপেপটাইড, অনেকগুলো পেপটাইড ছিল, সেগুলো ব্রেক করে করে পেপটাইডে পরিণত হচ্ছে, আর ওয়াটারগুলোকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে ওয়াটার যত অ্যাবজর্ব করতে থাকে, বন্ড তত ব্রেক করতে থাকে, অ্যান্ড এগ বিকাম সলিডিফাইড আফটার বয়েলিং,
ওই যে হিটটা দিয়ে বয়েল হয়ে সেটাকে সলিড হয়ে গেছে। যত বেশি হিট তত হার্ড বয়েল, যত কম হিট তত আমাদের সফট এগ। তাহলে একটা জিনিস তাহলে বুঝতে পারছো এখান থেকে, তাহলে তুমি যদি কাঁচা ডিম ফেটে খেয়ে নাও, তার জন্য অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে, কারণ তুমি বন্ড ফর্মেশনে খেয়েছো, পুরো চেইন ফর্মেশন হয়েছে, প্রাইমারি সেকেন্ডারি টারশারি সব হয়ে আছে। তুমি কাঁচা ডিম থেকে হিট টিট কিচ্ছু জানি, বন্ড ব্রেক করনি, মুখে কাজে খালি খেয়ে ফেলেছো, তাহলে সেই ডিমকে হজম করতে, ব্রেক ডাউন করতে, ডাইজেস্ট করতে ইট উইল টেক মোর টাইম, মোর এনজাইমস, মোর অ্যাক্টিভিটি দরকার হবে। কিন্তু তাকে আমি বয়েল করে দিয়েছি। মিটের ক্ষেত্রেও তাই, মাংসের ক্ষেত্রেও তাই, যে কোনো কিছু বয়েলিং এর ক্ষেত্রে তাই। ওয়াটার অ্যাড হবে, কিন্তু অন্য জায়গায় আমরা জল দিয়ে ফোটাই, বুঝতে পারি না। কিন্তু ডিমের মধ্যে জল তো বাইরে থেকে দিচ্ছি না, ডিমের ভেতরেই ওয়াটার ছিল, সেই ওয়াটার গুলো যেই অ্যাড হয়ে গেছে, ওয়াটার নেই হয়ে গেছে, ভিতর সলিড হয়ে গেছে। অর্থাৎ হার্ড বয়েল অনেক বেশি ডাইজেস্টেবল, অর্থাৎ সেটা বন্ড ব্রেক করেই তুমি খাচ্ছ, অর্থাৎ খেয়ে যে নিয়েছো ইট উইল ডাইজেস্ট মোর ফাস্টার। তাহলে হার্ড বয়েল এখন থেকে বেটার। মনে রেখো, অনেকে বলে এ ডিমটা তো শক্ত, তাড়াতাড়ি হজম হয় না। না, উল্টো কথা বন্ধু, এটা উল্টো কথা। অর্থাৎ হার্ড বয়েল দিয়েছো, হিট দিয়েছো, বন্ড ব্রেক করে দিয়েছো। বন্ড ব্রেক করেছো মানে তোমার বডিতে ব্রেকিং বন্ডে গেছে, এনার্জি বা এনার্জির কস্ট কম হবে, এনজাইমেটের অ্যাক্টিভিটির তুলনায় কম হবে। হবে না তা বলছি না, কিছু বন্ডটাও থেকে যায়, সেটাকে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে ব্রেক করতে, কিন্তু কম, আমাদের বডির খাটনি কম হবে, এনার্জি কম কস্ট হবে। তাহলে হার্ড বয়েল খাওয়া উচিত, হাফ বয়েল বা কাঁচা ডিম খাওয়া উচিত নয়। কেন নয়? কারণ সেখানে তো বন্ড ফর্মেশন করে আছে, ওয়াটার আছে। খেলে কি হবে স্যার? যদি খেয়ে ফেলি কিছু তেমন হবে না, বাট ইট উইল টেক লং টাইম টু ডাইজেস্ট। কিন্তু আমি কি করেছি, আমি বয়েল করেছি যাতে ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, তার থেকে নিউট্রিশন বেনিফিট বা অ্যামাইনো অ্যাসিড গুলো আমার বডিতে কাজে লাগে। কোথায় কাজে লাগবে তুমি তো এখন জানো না, আমরা ক্লাস 12 এক এক করে সমস্ত কিছু জানবো। অ্যামাইনো অ্যাসিড অনেক জায়গায় কাজে লাগে, আমাদের ব্লাড ফর্মেশনে কাজে লাগে, সেল ফর্মেশনে কাজে লাগে, সেল ওয়াল সেল মেমব্রেন ফর্মেশনে কাজে লাগে, সবকিছুতে এই প্রোটিন কাজে লাগবে। তাহলে খুব ইন্টারেস্টিং গল্প বললাম, এটা মাথায় রাখবে। এরপরে সাম ফ্যাক্টরস আর দেয়ার হুইচ কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বলে দিয়েছি অলরেডি। এখন আরেকটু গল্প বলে দিই কি কি আছে, যেটা সিলেবাসে বলা আছে এই কটা জানতে হবে। টেম্পারেচার এন্ড পিএইচ, এই দুটো যদি ডিফার করে এনজাইমের অ্যাক্টিভিটি ডিফার করবে। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, অর্থাৎ এনজাইম বসে আছে, তুমি সাবস্ট্রেট কম দিয়েছো দেখবে, তাহলে তো নিশ্চয়ই সেখানে রেট অফ রিয়াকশন ন্যাচারালি ভাবে একরকম হবে। তুমি সাবস্ট্রেট যত বেশি দিয়েছো, এনজাইম তার সঙ্গে রিয়াকশনটাও বেশি করেছে, তাহলে সাবস্ট্রেট কম দেবে বা বেশি দেবে, এবং তারপরে কতটা বেশি দেবে কতটা কম দেবে সেটা আমরা ডিসকাশন করব। অর্থাৎ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডেল্টা পি বাই ডেল্টা টি বা রেট অফ রিয়াকশন নির্ভর করে প্রেজেন্স অফ ইনহিবিটর। অর্থাৎ যদি ওই যে এনজাইমটা কাছে এসছে সেই এনজাইমকে আগে থেকেই যদি তার মুখটা অন্য কম্পিটিটিভ ইনহিবিটর দিয়ে ব্লক করা থাকে, অর্থাৎ গ্লুকোজের মতো দেখতে কোনো একটা মলিকিউল আগেই এনজাইমটার মুখটাকে দিয়েছে বন্ধ করে, তাহলে তো সাবস্ট্রেটের সঙ্গে জোড়াই লাগতে পারবে না। তাহলে এইটাকে বলে কম্পিটিটিভ ইনহিবিশন। এই তিনটাকে নেই এখন আমরা ডিসকাস করব, খুব ইন্টারেস্টিং। আমরা এক এক করে আসছি, চলো প্রথমে আমরা বলবো টেম্পারেচার অ্যান্ড পিএইচ। টেম্পারেচার অ্যান্ড পিএইচ কে দেখি। এনজাইম শোজ হাইয়েস্ট অ্যাক্টিভিটি অ্যাট অপটিমাম টেম্পারেচার অ্যান্ড পিএইচ। এখানে অপটিমাম টেম্পারেচার মানে কি বলছে, যেটা তার কাজের জন্য ম্যাক্সিমাম, সেটা অপটিমাম। দ্যাট টেম্পারেচারের তো কোনো কন্ট্রোল নেই, টু লো টু হাই হতেই পারে, কিন্তু টু লো টু হাইতে নয়। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখব একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, এটা অর্গানিজম টু অর্গানিজম, এনজাইম টু এনজাইম ভ্যারি করে। এইভাবে দেখে আমরা একটা অপটিমাম টেম্পারেচার, অপটিমাম মিন্স নট ম্যাক্স অর নট বিলো, একটা মিডিয়াম টেম্পারেচার। পিএইচও তাই, একটা মিডিয়াম পিএইচে কাজ করবে অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটিজ ডিক্লাইন বিলো অ্যান্ড অ্যাবাভ অপটিমাম লেভেল, অর্থাৎ তার একটা নির্দিষ্ট লেভেলে তার ম্যাক্সিমাম কাজ হয়, তার থেকে লো হলেও কাজ কমে যাবে, টু হাই হলেও কাজ কমে যাবে। দেখাবো কিরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায়। আর লো টেম্পারেচার এনজাইম
টেম্পোরারিলি ইনঅ্যাক্টিভেট। আমি কিছুক্ষণ আগে যে রেফ্রিজারেটরের গল্পটা বললাম সেটা, অর্থাৎ রেফ্রিজারেটরে কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটার এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়। যেমন এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায় বলে আমাদের ডায়াস্টেজ এনজাইম আছে, যেটা সবজি তাকে ডাইজেস্ট করে, কিন্তু সেই ডায়াস্টেজ এনজাইমের অ্যাক্টিভিটি যদি আমি কমিয়ে দিই তাহলে সবজিটা একটু বেশি দিন ফ্রেশ থাকবে। একইভাবে গরমকালে যে ডাল রান্না করে তোমার মা রেখেছিল সেটা বাইরে যদি 4-5 ঘন্টা রেখে দেয় সেটা রাত্রিবেলা আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। কেন হয়? তার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে। আরে ব্যাকটেরিয়া গ্রো কি অন্য সময় করে না? শীতকালে কি করে না? হ্যাঁ বাবা, ব্যাকটেরিয়া শীতকালেও করে, কিন্তু শীতকালে টেম্পারেচারটা কম থাকে। আরেকটা কি শীতকাল বলে, এবার সেটাকে দুপুরবেলায় মা কি করে, খাওয়া দাওয়ার পর সেটাকে আবার ফ্রিজে রেখে দেন। ফ্রিজে রেখে দেন মানে জানেন না কি হয়, তিনি রেখে দিয়ে দেখেছেন ডালটা নষ্ট হয় না। কিন্তু কেন হয় তুমি এখন ব্যাখ্যা করবে। কারণ কি জানো? আমাদের এয়ারে তো ব্যাকটেরিয়া আছেই, সেই ব্যাকটেরিয়া তো ডালের মধ্যে অ্যাড হচ্ছেই, কিন্তু তুমি যদি নির্দিষ্ট টাইমে তাকে আগেই রেফ্রিজারেটরের ভেতরে ঢুকিয়ে দাও তাহলে কি হবে, যে এনজাইমগুলো সে ডাল খেতে এসেছিল তাদের মধ্যেও কিছু এনজাইম আছে যেগুলো দিয়ে তারা ডাইজেস্ট করবে, বিটা গ্যালাক্টোসাইডেজ, এরকম অনেক এনজাইম আছে। সেগুলো যেই তুমি ফ্রিজে ঢুকিয়ে দিলে টেম্পারেচারটাকে ডাউন হয়ে গেল, ওই এনজাইমের অ্যাক্টিভিটি ডাউন হয়ে গেল, তারা ওই ব্যাকটেরিয়ারা খেয়ে তাদের বাই প্রোডাক্ট করছে না, ফলে ডালটা আর নষ্ট হচ্ছে না বা অন্য মাছের ঝোলটা নষ্ট হচ্ছে না। এইভাবে করে টেম্পারেচারকে লো করে দিয়ে আমরা এনজাইমের অ্যাক্টিভিটিকে লো করতে পারি, আবার হাই করে দিয়ে টেম্পারেচার অ্যাক্টিভিটি আমরা আবার যদি খুব বেশি হাই করা যায়, আবার দেখতে পারো যে ডালকে আবার জাল দিয়ে যদি রাখা যায়, জাল দেওয়া মানে বাংলায় বলে জাল দেওয়া, বা উনুনের মধ্যে হিট দিয়ে পুরো ফুটিয়ে রাখলে কি হলো, যে ব্যাকটেরিয়াগুলো ছিল তারা যখন 100 ডিগ্রির উপরে টেম্পারেচারে চলে গেল তখন সব ব্যাকটেরিয়া মরেই গেল। তাহলে তাদের তো আর এনজাইমের অ্যাক্টিভিটি হবে না, এনজাইমগুলোও মরেছে, খুব হাই টেম্পারেচারে চলে গেছে। তাহলে আমি ফোটালেও ভালো থাকে ডাল, অথবা ফ্রিজে ঢোকালেও ভালো থাকে। তাতে আলটিমেটলি ফোটাচ্ছি মানে ব্যাকটেরিয়াকে মারছি, তার এনজাইমকেও মেরে দিচ্ছি। আর যদি লোয়ার টেম্পারেচার করছি, ফোটাচ্ছি না কিন্তু তার ব্যাকটেরিয়াকে ইনঅ্যাক্টিভেট করছি। সেজন্য আরেকটা কথা বলা হয় যে ফ্রিজে রাখা খাবার খাওয়া ভালো না। কেন? যতক্ষণ বাইরে ছিল ততক্ষণ তো ব্যাকটেরিয়াগুলো ছিল, তুমি সাময়িক ব্যাকটেরিয়াগুলোকে ইনঅ্যাক্টিভেট করেছো, এবার ফ্রিজের থেকে বের করেছো মানে ব্যাকটেরিয়া তখনও অ্যাক্টিভেট করেন হয়নি, তুমি খেয়ে নিয়েছো, তার মানে তুমি কিন্তু ব্যাকটেরিয়া শুদ্ধ খেয়েছো। তার বদলে তাকে ফুটিয়ে ব্যাকটেরিয়াকে ক্লিন করে খাওয়াটা অনেক বেশি বেটার, গোটা ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছি। আর ফ্রিজের থেকে বের করে অল্প গরম করে খাওয়া সেটা কিন্তু বেটার নয়, কারণ তাতে তুমি যে ব্যাকটেরিয়াগুলো ছিল রেসিডিউ ব্যাকটেরিয়া সেগুলোকে শুদ্ধ খেয়ে নিচ্ছ, পেটে গিয়ে প্রবলেম করতে পারে। তাই বাড়িতে বলবে যে এইভাবে খেতে গেলে বরং সেটাকে পুরো ফুটিয়ে নাও, পুরো 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটাও, ইন্ডাকশন ওভেন বা গ্যাসে, তাহলে বা কয়লার উনুন, যাতে খুশি খেয়ে নাও, অত ঝামেলা হবে না। তাই বলা হয় যে ফ্রিজে রাখা খাবার অনেকদিন খেতে নেই, কারণ তার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো, কিন্তু ব্যাকটেরিয়া থাকে যদিও গ্রো করতে পারে না। At higher temperature, enzyme destroys because protein are denatured by heat. যদি খুব বেশি টেম্পারেচার দেওয়া যায় তাহলে দেখো ডালটা তো ভালো থাকলো, কিন্তু যদি কোনো এনজাইমে আমার বডিতে হাই টেম্পারেচার দেওয়া যায় তাহলে প্রোটিন ডিনেচার, বা এনজাইমগুলো তো প্রোটিন দিয়ে তৈরি, অল এনজাইমস আর প্রোটিনাস, আগেই বলেছি, সেই প্রোটিনগুলোই ডিনেচার করে দিলে এনজাইমটাই ডিনেচার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বডিতে সেই এনজাইমটা কাজও করতে পারবে না। তাই টু মাচ হিট হলে আমরা তাড়াতাড়ি মাথায় জল দিই বা হিটটাকে একটু নামিয়ে আনি দুটো কাজের জন্য। একটা হচ্ছে ডিএনএ যাতে ডিনেচার না হয়, আর একটা প্রোটিনও যাতে ডিনেচার মানে প্রোটিন ভেঙে গিয়ে এনজাইমের যেন কোনো ক্ষতি না হয়। তাই জন্য কিন্তু জ্বর হলে আমাদের বডিতে কপালে জল পটি দেওয়া হয়, যাতে ওর বডিটা লো টেম্পারেচার একটু লোয়ার হোক। বডি টেম্পারেচার লো হলে তার এনজাইমের অ্যাক্টিভিটিগুলো ভালো থাকবে। এনজাইম তো ভালোর জন্য, যদিও ব্যাকটেরিয়ার এনজাইমকে মেরে ফেলা দরকার, তা আমাদের যেগুলো ভালো এনজাইম সেগুলোকে থাকা দরকার। কিন্তু টেম্পারেচার হাই হয়ে গেলে ব্যাকটেরিয়ার এনজাইম তো ঠিক আছে, তারা তো বেঁচে থাকবে, কিন্তু আমাদের বডির এনজাইমগুলো কিন্তু প্রোটিন ডিনেচার হওয়ার জন্য নষ্ট হয়ে যাবে। তাহলে এই প্রপার্টিগুলো জেনে নিলে, নাও আমরা এখানে খুব ইম্পর্টেন্ট কিছু গ্রাফ দেখছি। এই গ্রাফটা দেখে তোমরা খুব সুন্দর আইডিয়া লাগাতে পারবে। কিরকম আইডিয়া? দেখো,
এই যে এনজাইম দেখছো, এনজাইম অ্যাক্টিভিটি, এটা ওয়াই অ্যাক্সিস, এনজাইম অ্যাক্টিভিটির অ্যাক্সিস, একদম এটা ড্র করতে হবে, বইতে দেওয়া আছে। আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাতে টেম্পারেচার যাচ্ছে। টেম্পারেচার আমরা আস্তে আস্তে 10 ডিগ্রি করে বাড়িয়ে যাচ্ছি। চলো, এটা যে কোনো ইউনিটে 1 2 3 4 করে বাড়াতে পারো, 10 ডিগ্রি করে বাড়াতে পারো। আর এখানে এনজাইম অ্যাক্টিভিটিরও কোনো একটা লেভেল আছে, লেভেল দিয়ে আমরা এটাকে দেখতে পারি। এনজাইমের অ্যাক্টিভিটি লেভেল, এই লেভেলে এই যে জায়গাটা টিপ পয়েন্টে দেখছো, এই পয়েন্টে এনজাইমের অ্যাক্টিভিটি হাইয়েস্ট হবে, হাইয়েস্ট অ্যাক্টিভিটি। আর এবার টেম্পারেচার তুমি যদি আরো বাড়াতে থাকো, টেম্পারেচার বাড়িয়ে গিয়ে দূরে নিয়ে গেলে, এত দূরে, তখন গিয়ে দেখবে অ্যাক্টিভিটি আবার লোয়ার হয়ে যাবে। তাহলে টেম্পারেচার টু লোতে অ্যাক্টিভিটি ইজ লো। এই যে অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি পরিমাণ আমরা 1 2 3, এনজাইমের অ্যাক্টিভিটি হলো 4, অ্যাক্টিভিটি অনুসারে লেভেল করছি 5 6 লেভেলে এসে টপ আসছে, টপে অপটিমাম। দিস ইজ কল অপটিমাম, ইট ইজ কল অপটিমাম লেভেল অ্যাকশন, এনজাইমের অ্যাক্টিভিটি অর অ্যাকশন। আর এই যে ডান দিকে টেম্পারেচার দেখো, মিডিল টেম্পারেচার, কোথায় ভেবেছো আমরা, একদম মিড টেম্পারেচার, এই জায়গায় এসে এনজাইমের অ্যাক্টিভিটি একদম টপ হয়েছে। তারপরে যে টেম্পারেচার বাড়াচ্ছ, এনজাইমের অ্যাক্টিভিটি ডাউন হয়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়িয়ে গিয়ে তুমি এখানে মনে করো প্রায় 50-60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এসছো, টেম্পারেচার অ্যাক্টিভিটি একদম ডাউন, অ্যাক্টিভিটি ডাউন হয়ে গেছে। আবার টেম্পারেচার যখন এখানে গিয়ে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম ছিল, 4 ডিগ্রি, তখন গিয়ে অ্যাক্টিভিটি কম ছিল। তাহলে দিস গ্রাফ ইজ ভেরি ক্লাসিক্যাল গ্রাফ, ইউ হ্যাভ টু ড্র দিস গ্রাফ। এট দ্য সেম টাইম পিএইচও ঠিক সেম টু সেম অ্যাক্টিভিটি হয়। পিএইচও একই রকম ভাবে লোয়ার পিএইচে মিনস অ্যাসিডিক পিএইচে, যদি অ্যাসিডিক সলিউশন থাকে তারপরে গিয়ে তার রিয়াকশন লো হয়। আবার অপটিমাম পিএইচ, এবার এনজাইম টু এনজাইম অপটিমাম পিএইচ নির্ভর করে। আমরা এনজাইম টু এনজাইম অপটিমাম পিএইচ আমার ডিপেন্ড করে, এই যে অপটিমাম, কারণ কোন এনজাইম অ্যাসিডিক ফিল্ডে কাজ করে, কোন এনজাইম আবার বেসিক ফিল্ডে কাজ করে, এটা এনজাইমের নেচারের উপরে কাজ করে। এবার একটা নির্দিষ্ট এনজাইমের জন্য এটা নির্দিষ্ট পিএইচ এর গ্রাফ, কথাটা বুঝবে। আমাদের যদি বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন, পেপসিনোজেন থেকে পেপসিন হয়, সে পেপসিনের টেম্পারেচার যা অপটিমাম, সেখানে গিয়ে আবার ট্রিপসিন যার যা পিএইচ যা লেভেল, সেক্ষেত্রে লো পিএইচ এ কাজ করে, লো পিএইচ হচ্ছে তারা অপটিমাম কাজ করে। অর্থাৎ যদি 2 পিএইচ থাকে, পিএইচ লেভেল 2 থাকে, তার অ্যাক্টিভিটি অপটিমাম হবে। আবার সেক্ষেত্রে তার পিএইচ যদি টু মাচ বেড়ে যায় বা টু লো হয়ে যায় বা বেসিক হয়, তাহলে তার অ্যাক্টিভিটি কমে যাবে। কথাটা ভালো করে বুঝে নিও কিন্তু। আবার অনেক এনজাইম আছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে, ডাইজেস্টিভ সিস্টেম যখন বোঝাবো তখন বুঝবে। যেরকম আমাদের মধ্যে অ্যামাইলোল্যাকটিক এনজাইম বা আমাদের পেটের এখানে রয়ে গেছে, তাই না, বিভিন্ন ট্রিপসিন, ইরেপসিন, আরো প্রোটিওলাইটিক এনজাইম, ওই এনজাইমগুলোর আবার অপটিমাম পিএইচ সেটা বেসিক, সেটা 7 এর উপরে চলে যাবে। পিএইচ লেভেল 7 এর উপরে গেলে তো সেটা বেসিক হয়ে যায়। তাহলে এনজাইম টু এনজাইম তার অপটিমাম পিএইচ ডিপেন্ড করে, সেই অপটিমাম পিএইচ এর লো অর টু হাই হওয়া যাবে না। অপটিমাম পিএইচ যদি কারো 8 হয়, সেই পিএইচ এ 2 পিএইচ এ আসলে এনজাইম কাজ করবে না, অথবা পিএইচ 14 এ চলে গেলেও কাজ করবে না, সেটা 8 পিএইচ এর মধ্যে এলেই ভালো কাজ করবে। আবার পেপসিন সবসময় অ্যাসিডিক ফিল্ডে কাজ করে, অ্যাসিডিক ফিল্ডে তাহলে পিএইচ 2 to 3 তে থাকলে অপটিমাম থাকবে, সেক্ষেত্রে 2 লো, আরো বেশি টু মাচ অ্যাসিডিক হলেও ভালো কাজ করবে না। 2 পিএইচ বেশি 7 8 9 এগুলো হয়ে গেলে, মানে বেসিক হয়ে গেলে, সেটা আবার কাজ করবে না। তাহলে পেপসিনের আলাদা পিএইচ ভ্যালু, আবার ট্রিপসিন, ইরেপসিনের আলাদা পিএইচ ভ্যালু, তাদেরও কিন্তু গ্রাফ ইন্ডিভিজুয়ালি এরকম বেল শেপড গ্রাফ পাবে। দিস আর কল বেল শেপড গ্রাফ। টেম্পারেচার এন্ড পিএইচ both the cases একই। enzyme shows highest activity at optimum temperature and pH, activity declines below and above the optimum value, same to same. A low temperature enzyme temporarily inactivate। এবার pH লেভেলের কথাগুলো পড়ে নি, এই যে লাল বাক্স দিয়ে যে লেখাটা আছে, inorganic catalyst work at high temperature and pressure but enzyme get damage at high temperature more than 60 degree 40 degree Celsius। আমাদের বডিতেই জানো, আমরা আমাদের বডিতে যদি আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার দিল্লি টিল্লিতে পড়ে,
40, 42, 43 ডিগ্রি, দেখা যাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমাদের কাজকর্ম কমে যায়, এনজাইমের অ্যাক্টিভিটি ডাউন হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়া হজম হয় না, নানা রকম ডিজিজ হয়, মেটাবলিক পাথওয়ে ডিস্টার্বড হয়। দ্য থার্মোফিলিক অর্গানিজম, আমি আগেই বলেছি কেন থার্মোফিলিক, কারণ থার্মোফিলিক থার্মাস অ্যাকুয়েটিকাস নামে একটা ব্যাকটেরিয়া আছে যেটা খুব হট এরিয়াতে থাকে। ওই ব্যাকটেরিয়া মনেরা তার মধ্যে তো মেটাবলিক অ্যাক্টিভিটি কাজ করতে হবে, তাদের মধ্যে গুয়ানিন সাইটোসিনের বন্ড বলেছিলাম বেশি থাকে, ট্রিপল বন্ড। তারা কি করে, মোর টেম্পারেচার সহ্য করতে পারে, হ্যাভ এনজাইমস হুইচ আর স্টেবল অ্যাট হায়ার টেম্পারেচার আপ টু 80 to 90 ডিগ্রি সেলসিয়াস। পারে তাদের 80 to 90 ডিগ্রিতে নিয়ে যাও, বাট মোর দ্যান 90। আমরা এইটুক পাস্তুরাইজেশনে শিখেছি, অল ব্যাকটেরিয়াস জেনারেলি নিয়ারলি অল ব্যাকটেরিয়াস কিল্ড হয়ে যায়, কিন্তু আমাদের বডিকে যদি আমি 90 ডিগ্রি টেম্পারেচারে আমার সমস্ত এনজাইম সমস্ত ডিএনএ ডিনেচার করে যাবে, সো উইল নট সার্ভাইভ, বাট ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ বিকজ ব্যাকটেরিয়ার পিএইচ লেভেল অ্যান্ড টেম্পারেচারের অপটিমাম এগুলো ডিফার করে। কি বলেছি, অর্গানিজম টু অর্গানিজম অ্যান্ড এনজাইম টু এনজাইম, তার উপরে অপটিমাম টেম্পারেচার ডিপেন্ড করে, and this optimum temperature will be, this is the graphical representation। এটা কিন্তু এক্সামে আবার বলছি এনসিইআরটি তে আসে, বাংলা মিডিয়ামে আসে, সবার ক্ষেত্রে এগুলো বেশি করে আসে। এবার আমরা চলে আসছি একেবারে শেষের দিকগুলোতে আস্তে আস্তে। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইমেটিক অ্যাক্টিভিটি, নাম্বার 1 কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন তোমরা কিভাবে দেবে, তার একটা আলাদা গ্রাফ আছে, সেই গ্রাফটা একটু অন্যরকম। নিচে গ্রাফটাকে আগের মতো দেখছো বেল শেপ হয়নি, সেটা উঠেছে নিচের দিকে তাকাতে বলছি তোমাদের, এই যে নিচের গ্রাফটার দিকে তাকাতে বলছি, এটার দিকে তাকাও। আগে দেখো এখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ছে, এনজাইম রিঅ্যাকশন বাড়ছে 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 বাড়ছে, একটা টাইম পরে এবার পুরো রিঅ্যাকশনটা লেভেল হয়ে গেছে, একদম এই লেভেল দিয়ে চলে গেছে, সেম লেভেলে চলছে। কেন? এইবার এটার জন্য একটু গল্প বলতে হবে বাবু, গল্পটাকে শুনতে হবে। ধরে নাও কোনো একটা বডিতে 100টা এনজাইম আছে, এবার সেই 100 এনজাইম 100টা সাবস্ট্রেটকে নিয়ে কাজ করতে পারে ম্যাক্সিমাম। তাহলে কি করেছো, প্রথমে এনজাইমের নাম্বার তো কনস্ট্যান্ট, তুমি কি করেছো, তুমি সাবস্ট্রেট দিয়েছো 50টা, ইজি নো প্রবলেম, 50টা সাবস্ট্রেট 100টা এনজাইমের জন্য এনাফ, কাজ করছে। তুমি সাবস্ট্রেট বাড়াচ্ছ 60, 70, 80, 90, 100 সাবস্ট্রেট দিয়েছো, ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু খাবার তো আমাদের কন্ট্রোল নেই, আমরা সাবস্ট্রেট দেবার কন্ট্রোল তো বাইরে থেকে নেই, কিন্তু ওই সময় তুমি সাবস্ট্রেট দিয়ে দিয়েছো 150টা 200টা, এনজাইম তো আছে 100টা। ও বলছে না বাবা আমি আগে কাজ করে শেষ করি, তারপরে ফাঁকা হবো, তারপর আরেকটা সাবস্ট্রেট সঙ্গে লাগবো, কাজ করি ফাঁকা হবো। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতই বাড়িয়ে যাও ওর অ্যাকশন কিন্তু আর কমছেও না, কিন্তু একই থাকছে, লেভেলে থাকছে। তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি এনজাইমের তুলনায় প্রথমে কম থাকে তখন তো বাড়ছে, বাড়তে বাড়তে সাবস্ট্রেট আর এনজাইম যখন একদম ইকুইলিব্রিয়ামে চলে আসে তখন রিঅ্যাকশন একদম উপরের লেভেলে চলতে থাকে। ভি ম্যাক্স বলবো, ভেলোসিটি, রিঅ্যাকশনের যে রেট, রিঅ্যাকশন আসছে কনভার্ট করছে, আসছে কনভার্ট করছে, আসছে কনভার্ট করছে, পুরো আপে 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 চলছে পুরো। তারপরে যদি সাবস্ট্রেট শেষ হয়ে যায় তারপরে গিয়ে একটু হাফ ছেড়ে বাঁচবে, আস্তে 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 করে সাবস্ট্রেট কমবে, রিঅ্যাকশনের রেটও এভাবে কমে আসবে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি কমে থাকে রিঅ্যাকশন রেটও কমবে, যে নিচের দিকে দেখছো। এবারে একটা ভি ম্যাক্স মানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম, এরপরে যদি একটা কনসেন্ট্রেশন বলা হয় যে ভেলোসিটিটা হাফ হবে, আমরা বলেছি এই ভেলোসিটি 10 ডিগ্রি টেম্পারেচার হাফ হয়, এক্ষেত্রে আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বলছি। সাবস্ট্রেট এমন একটা সাবস্ট্রেট কন্ডিশনে যখন ভেলোসিটিটা হাফ থাকে, মানে 100টা এনজাইম আছে, তুমি 50টা সাবস্ট্রেট যদি দাও হাফ, তাহলে যে রেট অফ রিঅ্যাকশন দেখা যাবে সেই রেট অফ রিঅ্যাকশনটাকে বলছে তার কনস্ট্যান্ট রিঅ্যাকশন। এটাকে বলা হয় মাইকেলিস কনস্ট্যান্ট, যেটাকে কে এম বলা হয়। কে এম ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু, আমরা কে এম, দিস ইজ কল্ড কে এম, মাইকেলিস কনস্ট্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেখাটা আজ কি আছে একটু পড়ে নি। With the increase in substrate concentration, the velocity of enzyme action rises at first, প্রথমে রাইজ করবে, and reaches a maximum velocity Vmax
এই যে Vmax ভেলোসিটিতে পৌঁছে গেছে, এটা তার নর্মাল রিয়াকশন। এনজাইম যতগুলো তার থেকে তো বেশি যেতে পারবে না। দিস ইজ নট এক্সিডেড বাই ফার্দার রেইজ ইন কনসেন্ট্রেশন। যতই তুমি কনসেন্ট্রেশন বাড়াও এটা আর বাড়বে না, একটা লেভেলে চলে যাবে, বিকজ দ্য এনজাইম মলিকুলস আর ফিউয়ার। এনজাইমস আর ফিউয়ার, ওই যে 100টা বলেছিলাম ফিউয়ার বা নির্দিষ্ট, দেন দ্য সাবস্ট্রেট মলিকুল। সাবস্ট্রেট মলিকুল 200টা দিয়ে দিয়েছো, কি করে কাজ করবে? 100টা এনজাইম কাজ করতে পারবে না। দ্যাট ইজ নো ফ্রি এনজাইম মলিকুল টু বাইন্ড উইথ অ্যাডিশনাল সাবস্ট্রেট মলিকিউল। অ্যাডিশনাল সাবস্ট্রেট মলিকুলের সঙ্গে সাবস্ট্রেট তো বেশি দিয়েছো, ওকে অপেক্ষা করতে হবে, কিউতে দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে, তারপরে গিয়ে সাবস্ট্রেট গুলো প্রোডাক্টে কনভার্ট করবে। একটা গাড়িতে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে পৌঁছে দেয়, সেখানে সিট ক্যাপাসিটি 50টা, ছাত্র দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 100টা, কি করে যাবে? আগে 100 টাকা দিয়ে রেখে এসে খালি হবে, তারপরে গিয়ে নেক্সট পার্টটাকে তুলে নেবে, তাই না? তাহলে তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি টু হাই করেও দাও, কিন্তু এনজাইমের নাম্বার যেহেতু কনস্ট্যান্ট, তার রিয়াকশনটাও লেভেলে থাকবে, নেমে আসবে না। নেমে কখন আসবে? যখন আবার সাবস্ট্রেট কমে যাবে, তখন নেমে আসবে। এইভাবে আমরা এই রিয়াকশনগুলোকে একটু আন্ডারস্ট্যান্ড করতে পারি। দেন প্রেজেন্স অফ ইনহিবিটর, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। এটা এনজাইমের ইনহিবিটিং অ্যাকশন বলা হয়। কিভাবে ইনহিবিট করে বা বাধা দেয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নলেজ। এর জন্য একটু সময় যাচ্ছে তোমাদের। এটাকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিশন, অর্থাৎ যে এনজাইম কাজ করছে তার মধ্যে আগেই যদি ওই সাবস্ট্রেটের মতো দেখতে কিছু একটা ভরে রাখা যায়, যেটা মেডিসিন দিয়ে করা হয় বা ব্যাকটেরিয়া গ্রোথকে কম করানোর জন্য করা হয়। কারণ তুমি বলছো এনজাইম কিসের জন্য? স্যার ভালোর জন্য। কিন্তু কিছু কিছু এনজাইম তো খারাপ, ব্যাকটেরিয়া যে এনজাইমগুলো নিয়ে আসে সেটা তো খারাপ, সেটা আমার বডিকে তাকে ডাইজেস্ট করতে দেওয়া যাবে না, আমার বডির অর্গানকে সেভ করতে হবে। তাহলে কি করব? তখন আমরা ইনহিবিট করে দেবো ব্যাকটেরিয়াকে, তার এনজাইমের উপরে কভারিং লাগিয়ে দেবো। আবার আমার নর্মাল বডির ব্যাকটেরিয়া এনজাইমের উপরে অনেক সময় খুব অ্যাক্টিভিটি করে দিলে খারাপ আছে, সেই ক্ষেত্রে আবার সেক্ষেত্রেও ইনহিবিশন করে দেওয়া যেতে পারে। দ্য বাইন্ডিং অফ স্পেসিফিক কেমিক্যাল ইনহিবিটর shuts off the enzyme activity, this is called inhibition। কথাটা বুঝেছো? একটু ছবিটা দেখার চেষ্টা করো। এখানে এই যে একটা প্রোডাক্ট আছে, একটা সাবস্ট্রেট এসে লেগে যায়, একদম এখানে লেগে যাচ্ছে এবং সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট করেছে, ঠিক আছে। কিন্তু এবার ইনহিবিটরের সাইজটা দেখতে দেখো একটু অন্যরকম, এটা মেডিসিনে হতে পারে বা বডির অন্য কোনো। এবার এনজাইমের উপরে ও তো মুখটা বন্ধ করে দিয়েছে, আগেই বসে আছে এনজাইমের মুখটা বন্ধ করে। এবারে যদি আমার এই প্রোডাক্টটা আসে, যেটাকে এই সাবস্ট্রেটটা আসে, সাবস্ট্রেট প্রোডাক্ট নয়, সাবস্ট্রেটটা আসে, সেটাকে কি ওই যে লাগতে পারছে? ও কিন্তু এখানে লাগতে পারছে না, এখানে লাগতে পারছে না। ফলে আগে থেকেই সাবস্ট্রেট এসেও কোনো লাভ হচ্ছে না, কারণ আগেই এনজাইমের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে আছে। এটাকে বলা হয় ইনহিবিশন। এবং ওই যে যেটা মুখে বসেছিল তার সঙ্গে সে কম্পিট করে, কম্পিটিটিভ ইনহিবিশন এটাকে বলা হয়। ইফ দ্য ইনহিবিটর ইজ ক্লোজলি সিমিলার, ইনহিবিটর ইজ ক্লোজলি সিমিলার থাকতে হবে টু দ্য সাবস্ট্রেট ইজ কল্ড কম্পিটিটিভ ইনহিবিটর। ও কম্পিটিশন করে, বলে তোকে আমি লাগতে দেবো না, যা তুই হট, সাবস্ট্রেট এসছিস, তোকে বসতে দেবো না, আগেই আমি বন্ধ করে, আমি আগে দখল করে নিয়েছি, সিট দখল করে নিয়েছি, তোকে আমি বসতে দেবো না। কিছু কিছু গুন্ডা টাইপের লোক হয়, সিনেমা হলে গিয়ে যদি হতে পারে যে জায়গাটা তোমার জন্য রাখা আছে হয়তো বসে আছে, সেখানে বলছে না আমি বসতে দেবো না, তুমিও তখন বলবে বসতে চাইবে, এটা কম্পিটিশন হবে। হটো, তুমি বলবে তুমি হটে যাও, এটা আমার সিট, এই বলে অনেক লোক আসবে, তারপরে সেখানে যুদ্ধ হবে, লড়াই হবে, তারপরে গিয়ে যদি তুমি সাইড পাও তো ভালো, নইলে অনেক সময় তার যদি জোর বেশি থাকে তখন সে বসতে দেবে না। কিন্তু এই বুদ্ধির জন্য এটাকে আমরা কাজে লাগিয়েছি, আমরা এটা কিন্তু কাজে লাগিয়েছি কিভাবে? খারাপ জিনিসগুলোর এনজাইমের মুখটাকে বন্ধ করে দিতে। চলো, it competes with the substrate for the binding site of the enzyme. As a result, the substrate cannot bind and enzyme action declines. এনজাইমের অ্যাকশন গুলো ডিক্লাইন করে যায়, নেমে যায়। এক্সাম্পল, ইনহিবিশন অফ সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, এক্সাম্পলটা মনে রাখবে, বাই malonate, which is a similar to substrate succinate। মনে রাখবে ম্যালোনেট হলো একটা ইনহিবিটর, MALONAT, অর্থাৎ এই যে ব্ল্যাক কালারেরটা দেখছো
দিস ইজ অ্যাকচুয়ালি ম্যালোনেট। সাকসিনিক ডিহাইড্রোজেনেজ তাকে ইনহিবিট করে দেয়, ইনহিবিট। তাহলে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ কোনটা? এখানে এই যে ব্ল্যাকটা দেখছো, এই ব্ল্যাকটা হচ্ছে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এনজাইম, এবং এর উপরে লেগে গেছে কে? সেম, এটাও তাই, একই রকম দেখতে, দেখছো না শেপটা একই রকম। এর উপরে কে লেগে গেছে? যে ম্যালোনেট লেগে গেছে। ম্যালোনেট আগে ইনহিবিট করে দিচ্ছে, করে দিয়ে তাকে সাবস্ট্রেট সাকসিনেটকে, এই যে সাবস্ট্রেট, এটার নাম সাকসিনেট, এটার নাম সাকসিনেট আর সাবস্ট্রেট, তাকে বসতে দেবে না। এই যে বসতে দিল না, কাজ করলো না, অর্থাৎ সাকসিনিক ডিহাইড্রোজেনেজের এনজাইমের অ্যাক্টিভিটিকে ব্লক করে দেওয়া হলো। কম্পিটিটিভ ইনহিবিশনস আর ইউজড টু কন্ট্রোল ব্যাকটেরিয়াল প্যাথোজেন অর ব্যাকটেরিয়াল গ্রোথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের কম্পিটিটিভ ইনহিবিশনকে, ইনহিবিটর ড্রাগ ইউজ করে আমরা ব্যাকটেরিয়ার গ্রোথ, ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি, ব্যাকটেরিয়ার এনজাইমকে বলবো তোকে কাজ করতে দেবো না বেটা ব্যাকটেরিয়া, তুই চুপচাপ বসে থাক, তোর এনজাইম একটাও কাজ করতে দেবো না, আগেই আমি মুখ বন্ধ করে দেবো। তাহলে তুই যাকে খেতে চাইছিস, আমারই বডির প্রোটিনকে খেতে চাইছিস, আমারই বডির কার্বোহাইড্রেটকে নষ্ট করতে দেবো না, ব্যাকটেরিয়া তুই থাকলে থাক। এরকম না খেতে পেয়ে ব্যাকটেরিয়াকে মেরে দেওয়া হবে কম্পিটিটিভ ইনহিবিশন করে দিয়ে। ভেরি ইন্টারেস্টিং টপিক। এবারে আমরা ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার অফ এনজাইমস, আমরা নোমেনক্লেচার পার্টে চলে এসেছি। কিভাবে? আমরা নানা রকম নাম দিয়ে এনজাইমকে ডেকে থাকি। দেখবে যখন হায়ার স্টাডিজ করবে, যদিও ক্লাস 11 হচ্ছে তোমাদের প্রিপারেটরি ফেজ, এখানে টু মাচ এনজাইমের নাম বা তাদের অ্যাক্টিভিটি আরো ডিটেল দরকার নেই, কিন্তু বেসিক এবিসিডি করানোর জন্য এই ক্লাসগুলো করানো হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা জানবে কিরকম। অক্সিডো রিডাকটেজ ডিহাইড্রোজেনেজ, নামের মধ্যেই লেখে আছে। প্রথমেই আমরা বলবো যা কিছুর পেছনে এএসই, বাস এএসই, আর পাশে একটা এস লাগানো মানে এটা ফর প্লুরাল, এএসই, এই যে এএসই লাগানো থাকা মানে এনজাইমের নাম। সব কটা এনজাইম দেখো এএসই লাগানো আছে, এসটা প্লুরাল, এএসই লাগানো আছে, এসটা প্লুরাল, এসটাকে বাদ দিয়ে বলতে পারো। তাহলে কি কি নাম? অক্সিডো রিডাকটেজ ডিহাইড্রোজেনেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ। এবার নামগুলো করার আগে তোমরা বায়োলজির যে বেসিক কোর বা বায়োলজির রুট ওয়ার্ড, এগুলোকে একবার জানার চেষ্টা করবে। অক্সিডো রিডাকটেজ, অক্সিডেশন রিডাকশন, এই থেকে অক্সিডো রিডাকটেজ। ডিহাইড্রোজেনেজ মানে ডিহাইড্রেশন করে, তাহলে জল এখানে বের করে দেয়, মনে রাখবে। ক্যাটালাইজ অক্সিডো রিডাকটেজ between two substrate S reduced and S dashed oxidized, so S oxidized, S dashed reduced, এইভাবে আমরা রিডিউসড অ্যান্ড অক্সিডেশন করতে পারি। দুটো রিয়াকশনে, যে কোনো রিয়াকশনে অক্সিডেশন রিডাকশন একসঙ্গে হয়, তোমরা জানো। দুটো প্রোডাক্টের মধ্যে যখন আমরা তাকে রিয়াক্ট্যান্ট বলবো, রিয়াকশন করাবো, একজন অক্সিডাইজড হয়, একজন রিডিউসড হয়। তাহলে একটাই এনজাইম যদি অক্সিডেশন রিডাকশন দুটো কাজই করে, তাকে অক্সিডো রিডাকটেজ বলবো। ওয়াটার বের করে দিলে ডিহাইড্রোজেনেজ বলবো। ট্রান্সফারেজ, ক্যাটালাইজ আর ট্রান্সফার অফ এ গ্রুপ আদার দেন হাইড্রোজেন, হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো গ্রুপ, হাইড্রক্সিল, কার্বক্সিল, কিটোন, এই সমস্ত গ্রুপকে ট্রান্সফার করে অ্যাড করে দেয়, তাকে বলা হয় ট্রান্সফারেজ। কোন এনজাইম, এনজাইম এটা বিগার মলিকুল, সে অনেক কিছু করে, সে একটা গ্রুপকে ট্রান্সফার করে বের করে দিতে পারে। কারোর মধ্যে মনে করো কিটো গ্রুপ লেগে আছে, বলে কিটো গ্রুপ তুই হাট, বের করে দে। কিটোন গ্রুপ কিন্তু হাইড্রোজেন নয়, সিও গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, তাকে বের করে দিল, বের করে দেওয়াও দরকার হতে পারে, তার নাম ট্রান্সফারেজ। গ্রুপটাকে চেঞ্জ, ক্যাটালাইজ অ্যান্ড এ ট্রান্সফার অফ এ গ্রুপ, গ্রুপকে অ্যাড অথবা ডিলিট, দুটোই করতে পারে, ডিলিট করে বেশিরভাগ। হাইড্রোলেজ, ক্যাটালাইজ দ্য হাইড্রোলাইসিস অফ এ এস্টার, এস্টার বন্ডকে আমরা হাইড্রোলাইজ করব এভাবে। তোমরা এস্টার বন্ড, ফসফোএস্টার বন্ডের কথা বলেছি, তাকে ব্রেক করতে গেলে এই আমার হাইড্রোলেজ লাগবে। পেপটাইড বন্ডকে করতে গেলে হাইড্রোলেজ লাগবে। গ্লাইকোসাইডিক বন্ডকে
ভাঙতে গেলে আমাকে হাইড্রোলেজ লাগবে। তাহলে এরা করে কি, খালি কার্বন কার্বন চেনগুলোকে ওরা ধরে রাখে, ঠিক আছে। তারা পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, এই সব বন্ডগুলোকে ব্রেক করে দেয় হাইড্রোলেজ। এনজাইমে গেল, বন্ড ব্রেক করলো, এনার্জি রিলিজ হলো, প্রোডাক্টে কনভার্ট করে দিল। এইভাবে কিছু নাম অক্সিডো রিডাকটেজ, অক্সিডেশন রিডাকশন অ্যান্ড ডিহাইড্রেশন করে, ট্রান্সফারেজ, আদার যে কম্পাউন্ড বা গ্রুপ, ফাংশনাল গ্রুপ বলা হয়, কিটোন ফাংশনাল গ্রুপ, কার্বক্সিল ফাংশনাল বা আদার যে কোনো অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, এগুলোকে তারা ট্রান্সফার করে দেয়, একটা গ্রুপ থেকে একটা গ্রুপে ট্রান্সফার করে বের করে দেয়। হাইড্রোলেজ এরা নর্মাল যে বন্ডগুলো আছে সিওসি বা সিওএনএইচ, এই ধরনের বন্ডগুলোকে ব্রেক করে। এছাড়া আছে লাইয়েজ, আইসোমারেজ, লাইগেজ। লাইগেজটা একটু অন্যরকম, লাইয়েজ অ্যান্ড লাইগেজ অপোজিট রিয়াকশন করে, মনে রাখবে। লাইয়েজ ক্যাটালাইজ রিমুভাল অফ এ গ্রুপ বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস হ্যাভিং এ ডাবল বন্ড। মনে রাখবে ডাবল বন্ড যদি সিসির মধ্যে থাকে, মনে রাখবে সেটাকে ওরা হাইড্রোলাইজ করতে সাহায্য করে। লাইয়েজ ডাবল বন্ড, ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপ, একটা গ্রুপকে রিমুভ করে দেবে। দেখো এখানে এক্স অ্যান্ড ওয়াই, এই যে গ্রুপটাকে আছে এক্স ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই লেগে আছে, একটা পুরো মলিকুল এর মধ্যে দেখো পুরোটা লেগে আছে, কিন্তু বন্ড দিয়ে ড্যাশ দিয়ে লেগে আছে, দেখতে পাচ্ছ। এটা পরে কি করলো, এক্স অ্যান্ড ওয়াই যে গ্রুপগুলো আছে সেটাকে একদম আলাদা করে দিল, প্লাস করে শুধু কার্বন মলিকুলকে ফ্রি করে দিল, অ্যান্ড ফর্মিং দ্য ডাবল বন্ড, এবং ডাবল বন্ড ফর্ম করে দিল। দুটো গ্রুপকে সরালে ডাবল বন্ড ফর্ম হবে, তাকে লাইয়েজ বলবে। ভেরি ইন্টারেস্টিং, দুটো গ্রুপকে সরিয়ে দিয়ে সে ডাবল বন্ড করে দিল। আইসোমারেজ ক্যাটালাইজ ইনার কনভার্সন অফ অপটিক্যাল জিওমেট্রিক অফ পজিশন অফ আইসোমার্স। তোমরা এই জিনিসগুলো অপটিক্যাল আইসোমারাইজেশন কেমিস্ট্রিতে পাবে, অপোজিট করে দেয়। যদি আয়নার সামনে দেখা যায় যে কোনো কিছুকে অপোজিট দেখা যায়, দেখবে আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে জানি কার্বোহাইড্রেটকে একভাবে যে ওএইচ গ্রুপ এদিকে দেখা যায়, তার আইসোমারটা যখন দেখবো, তাকে যখন রিফ্লেক্টেড হয়ে দেখবো না, অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড হয়ে দেখলে তোমরা বুঝতে পারার জন্য বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোক্সিলটা যদি অন্য সাইডে লেগে যায়, দুটোই অস্তিত্ব আছে, যেটাকে এল এবং ডি বলা হয়, লিভো এবং ডেক্সট্রো। লিভো মানে লেফট, ডেক্সট্রো মানে ডান বা রাইট সাইড, অর্থাৎ লেফট সাইডে গ্রুপ আছে কোন একটা কম্পাউন্ডের, যেটা রাইট সাইডে আর ডেক্সট্রোতে আছে। ডেক্সট্রো মিন্স রাইট, লিভো মিন্স লেফট। অর্থাৎ এরকম অর্গানিক মলিকুল আছে যেগুলোকে আইসোমার বলা হয়। সে আইসোমারেজ কি করে, এইভাবে চেঞ্জটা করে দেয়। জাস্ট দুটো, একটা কার্বোহাইড্রেট আছে যার মনে করে লেফটে হাইড্রোক্সিল গ্রুপ আছে, এবার তাকে অন্য একটা কার্বোহাইড্রেটে কনভার্ট করতে হবে। কি করবে, কনভার্সনটা এমন হবে যে বলছে ওইচ গ্রুপটাকে বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে লাগিয়ে দাও। তাহলে কে করবে এটাকে, বাকি সব এক আছে, আইসোমারেজ করবে। আইসোমার একই রকম তার অপোজিটে নিয়ে যাবে, তাহলে আইসোমারেজ। দেন লাইগেজ ক্যাটালাইজ দ্য লিঙ্কিং টু compounds together, catalyze linking of two compound together, দুটো কম্পাউন্ডকে তারা জুড়ে দেওয়ার কাজ করে। এক্সাম্পল এনজাইমস উইথ catalyze joining bonds like CO, CS, CN, CO মানে কার্বন, অক্সিজেন, কার্বন, সালফার, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, এই বন্ডগুলোকে জুড়ে দেবার কাজ করে। এটা কোথায় কাজে লাগবে, যখন ডিএনএ কে কাট করা যায়, ডিএনএ কে জোড়া যায়, তাহলে ডিএনএ কে জুড়তে গেলে, অ্যাড করতে গেলে লাগবে লাইগেজ। লাইগেজ ডিফারেন্ট, লাইগেজ আলগা করে, লাইগেজ জুড়ে দেয়। লাইগেজ এসি আছে, সব কটার পেছনে এসি আছে। নেমিং এসি থাকলেই এনজাইম, তাহলে আগের এনজাইমগুলো জুড়ে দেয়, আগের এনজাইমগুলো আলগা করে দেয়, খুলে দেয়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড ফরমেশন করে কার্বনের মধ্যে। আর লাইগেজ কি করবে,
বিভিন্ন কম্পাউন্ডকে অ্যাড করিয়ে দেবে, টু কম্পাউন্ডকে লাইগেজ জুড়ে দেবে, ডিএনএ কে জুড়তে সাহায্য করে লাইগেজ, ক্লাস 12-এ বলবো, তখন যেন মনে থাকে। নাও কোফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট বাট কনফিউজিং ফ্যাক্টর, কিন্তু এই স্লাইডটা যদি ভালো করে দেখো, কোএনজাইম, অ্যাপোএনজাইম, কোফ্যাক্টর, এগুলো নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবে। These are non-protein constituents bound to enzyme to make the enzyme catalytically active. Cofactor একটা এনজাইম ফুললি প্রোটিন দিয়ে তৈরি, ব্যাস খালি প্রোটিন, পুরো লাল কালার, আর কিচ্ছু নেই। দেখো পুরো লেফট হ্যান্ড সাইডে দেখছো লাল কালার, খালি প্রোটিন প্রোটিন প্রোটিন, প্রোটিন দিয়ে এনজাইম হয়, ভেরি গুড। সেই অনলি প্রোটিন দেওয়া এনজাইমকে বলবো অ্যাপোএনজাইম। ছবিটা একদম মাথায় ঢুকিয়ে নাও, 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 মাথায় ঢোকাতে হবে অনলি প্রোটিন। লাল কালারটা দেখো, কিছু কালার আছে আর কিচ্ছু নেই, অনলি প্রোটিন, তারপর কিচ্ছু নেই। প্রোটিন পলিপেপটাইড, পলিপেপটাইড জুড়ে একটা হেভি এনজাইম হয়েছে, ভারী অনলি প্রোটিন, তার নাম অ্যাপোএনজাইম। মুখস্থ করতে হবে, অ্যাপো নাই, কিছু নাই, খালি প্রোটিন, অন্য কিছু নাই। এবার কোন ফ্যাক্টর, কোফ্যাক্টর, সেটা মেটাল আয়ন হতে পারে, অন্য কোনো গ্রুপ হতে পারে, আদার কিছু ভিটামিন হতে পারে, এসব জুড়ে গেল। দেখো যে জুড়ে গেল, খাপে খাপ আব্দুল্লাহর বাপ বলা হয়। যখন জুড়ে যাবে অর্থাৎ প্রোটিন পার্টের সঙ্গে নন প্রোটিন পার্ট, ইটস এ নন প্রোটিন পার্ট, নন প্রোটিন যে কিছু হতে পারে, আয়রন হতে পারে, কপার হতে পারে, জিঙ্ক হতে পারে, যে কিছু জুড়ে গেল তার নাম হচ্ছে হলো এনজাইম। মনে রাখবে হলো এনজাইমই কিন্তু অ্যাকচুয়ালি কাজে, শুধু প্রোটিন দিয়ে যে এনজাইম আছে কিছু অতটা কাজের না। একটা আমি তোমাকে একটা ঘাস কাটার কাঁচি বানিয়েছো, কাঁচির মধ্যে কোনো হ্যান্ডেল লাগাওনি, ওইটা দিয়ে ঘাস কাটতে গেলে পারবে কাটতে, ভালো করে পারবে না, কিন্তু তার মধ্যে একটা হ্যান্ডেল লাগিয়ে নিলে, কোফ্যাক্টর লাগিয়ে নিলে, তারপরে হাতল দিয়ে ধরে সেটাতে খুব সুন্দর করে কাঁচি দিয়ে কাটতে পারবে, তাই না? ওইটাই কাজের হলো এনজাইম। তাহলে কোফ্যাক্টর প্লাস অ্যাপোএনজাইম ইজ ইকুয়াল টু হলো এনজাইম। মনে রাখবে অ্যাপোএনজাইম সবসময় ইনঅ্যাক্টিভ থাকে, কাটা দিয়ে রাখলাম। আর হলো এনজাইম আগেই বলেছি মোস্ট অ্যাক্টিভ এনজাইম, অনেকগুলো রাইট দিয়ে দিলাম যাতে মনে থাকে। হলো এনজাইম রাইট দিয়ে দিয়েছি, স্টার দিয়ে দিলাম, হলো এনজাইম। অর্থাৎ হলো এনজাইম হবে কখন? যখন কোফ্যাক্টর এসে লাগবে। আরে স্যার কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টর অনেক কিছু হতে পারে, ভিটামিন হতে পারে, আয়রন হতে পারে, অনেক কিছু হতে পারে কোফ্যাক্টর। অ্যাপোএনজাইম প্রোটিন পোরশন অফ এন এনজাইম। তাহলে যে হলো এনজাইম আছে, হলো এনজাইমের মধ্যে অ্যাপো পার্ট কি? অনলি প্রোটিন পার্ট, আর অনলি অন্য পার্টটাকে বলে কোফ্যাক্টর। এবার যে কোফ্যাক্টর আলগা করে দিলে ব্যাটা হয়ে গেল অনলি অ্যাপোএনজাইম, ব্যাটা অকাজের। ওই হাতলটা খুলে ফেললাম, কাজ করলেও খুব একটা ভালো কাজ করবে না। When cofactor is removed from the enzyme, its activity is lost, activity শেষ হয়ে যাবে। তাই বললাম এই কোফ্যাক্টরটাকে যদি এখান থেকে আমি বের করে দিই, এই এনজাইমটার আর কোনো এনজাইম থাকে না, তখন হয়ে যাবে অপদার্থ, অপোএনজাইম। ভালো করে বাংলায় যারা পড়ছে তাদের বলছি অপদার্থ, অপোএনজাইম। চলো অ্যাপোএনজাইম, অ্যাপদার্থ, অ্যাপদার্থ বলি না আমরা, অপদার্থ একটা কাজের না কিছু, অর্থাৎ অ্যাপোএনজাইম কাজের না। তার সঙ্গে যদি কো বন্ধু এসে লাগে কেউ একটা, তখন সে কাজ দেয়। তখন দেখো অ্যাপোটা তো থাকলোই, কোফ্যাক্টর এসে কাজে লাগবে। ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। এবার আমরা আরেকটু জটিল করি, যেগুলো বইতে আসে। অর্থাৎ এখন কিন্তু অপদার্থকে নিয়ে আর কনসেপ্টে অসুবিধা নেই, অ্যাপোএনজাইম কাজের না, তার সঙ্গে কোফ্যাক্টর জুড়ে গিয়ে হয়ে গেল হলো এনজাইম কাজের। বাস কাজের অকাজেরকে ভাগ করে দিলাম। এবার অকাজের পার্টটাকে আর বলবো না, এইবার বলবো শুধু কাজের পার্ট। কাজের পার্টে কে আছে? অপদার্থটাও আছে, আবার পদার্থটা মানে কোফ্যাক্টরটা আছে। এবার কোফ্যাক্টর কত ধরনের? ওই যে সবুজ রঙের দেখেছিলাম ছোট্ট কোফ্যাক্টরটা, কি বলেছিলাম? কেডা কেডা হইতে পারে, কে কে হতে পারে কোফ্যাক্টর হওয়ার ক্ষমতা?
এবার যা যা হতে পারে তার উপরে নাম চেঞ্জ করে। যদি কোফ্যাক্টর প্রস্থেটিক গ্রুপ, দ্য অর্গানিক গ্রুপ টাইটলি বাউন্ড উইথ অ্যাপোএনজাইম, ওটা একটা কোফ্যাক্টর। হিম, হিম মানে আয়রন, হিম গ্রুপ যদি জুড়ে যায়, ইজ দ্য প্রস্থেটিক গ্রুপ ইন peroxidase and catalase, which catalyze the breakdown of hydrogen peroxide. পেরক্সিজোম নামে একটা অর্গানেলি থাকে, কার মধ্যে? গাছে থাকে, আমাদের থাকে না। কারণ হাইড্রোজেন যখন ফটোসিনথেসিস পড়াবো তখন দেখবে H2O2 হাইড্রোজেন পেরক্সাইডে কনভার্ট হয়ে ইমিডিয়েটলি সেটা H2O and O2 তে কনভার্ট হয়ে যায়। সেই O2 আমরা নাক দিয়ে নিই। এগুলো রেসপিরেশনের গল্প, পরে করাবো। অর্থাৎ এখানে কে? হিম গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ মুখস্থ করতে হবে বাবু। যদি আয়রন বা মেটাল জুড়ে থাকে তাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। জিঙ্ক, কোন মেটাল, এগুলো জুড়ে থাকলে প্রস্থেটিক গ্রুপ। এবার বলছি কো এনজাইম, নামটা বদলে গেল। কার জন্য নাম বদলাবে? এই কো ফ্যাক্টরের জন্য নাম বদলাবে। এবার অর্গানিক, লুজলি বাউন্ড টু অ্যাপোএনজাইম ইন মেনি কোএনজাইম, vitamins are present, NAD, NADP contain niacin, ইম্পর্টেন্ট। এটা তোমরা হয়তো একটু মনে করো এই পার্টগুলো। কোএনজাইম অর্থাৎ এনজাইম পার্ট, নামটা থেকে বুঝতে হবে। অর্থাৎ ওই কোফ্যাক্টরটা যদি একটা এনজাইম হয় তার নাম হয়ে যাবে কোএনজাইম। এনজাইম, কোএনজাইম অর্থাৎ অপদার্থটার সঙ্গে একটা এনজাইম লেগে আছে, তার নাম কোএনজাইম। এটাও কিন্তু একটা কোফ্যাক্টর, এনজাইমও একটা কোফ্যাক্টর। ওই যে সবুজ রঙের ওইটা এনজাইম হলে নাম হয়ে যায় কোএনজাইম। অপএনজাইমের সঙ্গে এনজাইম, কোএনজাইম। জিনিসটা তো হলো এনজাইম, গোটাটা তো হলো কাজের কাজ, কিন্তু কোফ্যাক্টর হিসেবে জুড়েছে এখন এনজাইম, আলাদা প্রোডাক্ট, তার নাম হয়ে গেছে কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপ যদি হিম জুড়ে ঢুকে যায়, এবার ডিরেক্ট কোনো মেটাল আয়ন জুড়ে গেল, দে ফর্ম কোঅর্ডিনেশন বন্ড with the chains at active site, one or more coordinating bond with the substrate. Zinc is a cofactor of carboxypeptidase বা পেপটিডেজ। এখানে মেটাল আয়ন হিসেবে অনেক সময় জিঙ্ক জুড়ে যেতে পারে, আয়রন হিম গ্রুপ হিসেবে জুড়ে যেতে পারে। সবকটাই প্রস্থেটিক গ্রুপ। এক্স্যাক্টলি প্রস্থেটিক গ্রুপ কখন বলবে? বাস মুখস্থ করো, যখন হলো এনজাইমের কোফ্যাক্টরটা হিম গ্রুপ হবে, দেন ইট উইল বি কল্ড অ্যাজ প্রস্থেটিক গ্রুপ। আবার নিয়ে আসো হলো এনজাইম, প্যাকেট থেকে বের করো হলো এনজাইম। কি আছে হলো এনজাইমের মধ্যে? অপদার্থটাও আছে, অ্যাপোএনজাইম আছে, আর তার সঙ্গে কোফ্যাক্টর আছে। কোফ্যাক্টরের সবুজ রং, গ্রিন কালারের, আগে দেখিয়েছিলাম। ওই গ্রিন কালারের পার্টটা এখন আর হিম না, হিম গ্রুপ হটে গিয়ে ওখানে ঢুকেছে একটা এনজাইম, তার নামটা বদলে গেছে। কোফ্যাক্টর তো বটে, নামটা হয়েছে কোএনজাইম। যেহেতু এনজাইম ঢুকেছে, কোফ্যাক্টরটা এনজাইম হয়ে গেছে, তাই কোএনজাইম। গোটাটা তো এনজাইম আছে, অ্যাপোএনজাইম আছে, অপদার্থের সঙ্গে একটা এনজাইম জুড়েছে, কোএনজাইম। আবার অপদার্থের সঙ্গে মেটালও জুড়তে পারে, জিঙ্কও জুড়তে পারে। একটা এক্সাম্পল, আমরা মেটাল আয়ন জুড়ে যায় ধাতু, যেটাকে কার্বক্সি পেপটিডেজ। এগুলো আমরা রেসপিরেশনে এনজাইমগুলোর নাম পড়ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা শেষ করলাম আমাদের বায়োমলিকুলের যে ওভারঅল কনসেপ্ট। এনজাইমের পার্টটা কিন্তু ভালো মুখস্থ করবে, বাট আমি গোটাটাকে কনসলিডেট হতে আরো আরেকটা ক্লাস তোমাদের লাগবে, আরেকটা সময় লাগবে। এই একটা ক্লাস লাগছে যে সময়, এক্সট্রা ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু মিস করবে না। কারণ এই ক্লাসের মধ্যে গোটাটাকে যে শব্দগুলো তোমাদের মাথার মধ্যে একেবারে জটিল হয়ে থাকতে পারে, তাকে আমি একদম কনসলিডেট হতে তোমাদের সামনে রেখে দেব। অল্প সময় লাগবে, এই সময়ের মধ্যে খুব কুইকলি বলে যাব, কারণ অনেক কিছু তোমাদের আগেই বলা আছে। কয়েকটা এক্সট্রা ইনফরমেশন যেগুলো বলিনি, সেই এক্সট্রা ইনফরমেশন আমার কাছে আলাদা করে করা আছে, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো।